গিনি গিনি, তোর এই কি অবস্থা? রূপ কি করেছে তোর? আস্তে, তুই কেন কিছু বলিসনি বল? তুই কেন বলিসনি? কি বলতাম ছোটদা ভাই, কি বলতাম বল? আমি ভুল মানুষ চিনেছি। একটা পিশাচকে মানুষ ভেবে ভুল করেছি। কি বলতাম তোদেরকে? বিয়েটা তো বাড়ির কারোর দেবার ইচ্ছে ছিল না। আমি জোর করে ভয় দেখিয়ে বিয়েটা করেছি। তারপর আমি কি বলতাম তোদেরকে? আপনারা এখন সবাই এই বাড়ি থেকে যান। এখানে শুধুমাত্র বাড়ির লোকেরাই থাকবে। আপনারা এখান থেকে চলে যান, যান। ম্যাডাম, ইটস এ গ্রেট জব ম্যাডাম। আপনার প্রেজেন্স অফ মাইন্ড একটা বড় ক্রাইমকে চোখের সামনে নিয়ে এলো। থ্যাংক ইউ। আপনি যে সাহস এবং বুদ্ধি দেখিয়েছেন সেটা সত্যি সত্যি প্রশংসার জন্য। আমি শুধু যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। থ্যাঙ্কস ম্যাডাম। আপনাকে স্টেটমেন্ট ইত্যাদি দিতে কয়েকবার থানায় যেতে হবে, আর কোর্টে কেস উঠলে তখন আপনি হবেন সব থেকে গুরুত্বপূর্ণ উইটনেস। তখন কিন্তু আপনাকে একটু ছোটাছুটি করতে হবে ম্যাডাম। করব, নিশ্চয়ই করব। চলি, আবার দেখা হবে। বাপি চল। মেঘ, যদিও একটা সম্পর্কের ডাকেই তোমাকে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু তোমার মতটাকে আমি সব থেকে বেশি সম্মান করি, তাই আর সেই ডাকে ডাকলাম না। মেঘ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আজ তুমি না থাকলে আমার বোনটাকে হয়তো জীবিতই পেতাম না। থ্যাংক ইউ। প্লিজ এভাবে বলো না লাল। আর তোমরা গিনির একটু খেয়াল রেখো, ও একেবারে মেন্টালি শ্যাটার্ড হয়ে আছে। মেঘ, একবার তাকাও আমার দিকে। তোমার কাছে করা অপরাধের যে শেষ নেই আমার। মেঘ, তোমার কাছে যে মাপ চাইবো সে মুখও তো নেই আজ, কিন্তু তবু আমি গিয়ে দাঁড়াবো তোমার সামনে। অপমান করার হলে করবে। চলো বাপি। মেঘ, চল। মেঘ, আমার বাকি জীবনের প্রত্যেকটা দিনও যদি আমি তোমাকে ধন্যবাদ বলি, তাহলে আমি তোমাকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। কি করে এত বড় ভুলটা আমি কি করে করলাম? আমার সবটা কিরম গুলিয়ে যাচ্ছে। আমি এটা কি করে করলাম বলো তো? কি বলছো তুমি মা? ভাবি রূপদের বাড়িতে গেছে? হ্যাঁ, মানে কি করেছিস তুই? কি করেছিস বল? কি করেছিস? চুপ করে থাকিস না ময়ূরী, বল কি করেছিস? হ্যাঁ, তুই রূপের সঙ্গে মিলে এইসব করিয়েছিস? হ্যাঁ, আজকে মেঘকে যে এত অপমান করছিস সেটা রূপের সঙ্গে প্ল্যান করে করেছিস? রূপের নামে ওই বাড়িতে কি তুই মিথ্যা বলেছিস? কেন করেছিস? কে বলেছে তোমাকে এগুলো? কে বলেছে? মেঘ বলেছে, তাই তো? এগুলো সব মেঘের কথা। তুমি বুঝতে পারছো না? তোমাকে মিথ্যে কথা বলেছে। এগুলো সব মিথ্যে, আমি এগুলো কিছু করিনি। মা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কবে থেকে তুমি মেঘের কথা এত বিশ্বাস করতে শুরু করে দিলে বলো তো? হ্যাঁ, আমি জানি না, মানে কেন তুমি এখন মেঘের কথা কেন বেশি বিশ্বাস করছো? তুমি কি ওকে আমার থেকে বেশি ভালোবাসো? ও বেশি আপন হয়ে গেছে নাকি? আমার থেকেও বেশি আপন হয়ে গেছে? মা, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি তো ময়ূরী মা, আমি বুঝতে পারছি না মা। বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। তোমার ভুল। তুমি কেন ভাবিকে যেতে দিয়েছো রূপদের বাড়ি? ও যেতে দেওয়া উচিত হয়নি, তাই তো? উচিত হয়নি ময়ূরী। রূপ ও বাড়িতে গিনির ওপর টর্চার করছে। মেঘ পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে কি করবে? মেঘ ওখানে গিয়ে কি করতে পারে? অদ্ভুত কথা, ও ওখানে কেন গেছে?
আরে বাবা, রূপ আর গিনির মধ্যে কি হচ্ছে তাতে ওর কি যায় আসে? ও নাক গলাবার কে? ওরা তো হাজবেন্ড ওয়াইফ, যা ইচ্ছা হতে পারে ওদের মধ্যে। তুমি আমাকে একটা কথা বলো মা, তোমার বাবির এত পার্সোনাল ঝামেলা, বাইরে থেকে কেউ এসে কিছু বললে তোমার শুনতে ভালো লাগবে? সেটা কখনো লাগবে না তো। তাহলে তাহলে তুমি কেন এই কথাগুলো বলছো? তুমি বুঝতে পারছো না মেঘ এগুলো কেন করছে? আমি বুঝতে পারছি। ও এগুলো করছে কারণ ও নীলের সামনে নিজের ইমেজটা ঠিক করার জন্য ও ডেসপারেট হয়ে গেছে। তাই জন্য ও রূপ আর গিনির মধ্যে একটা ঝামেলা পাকিয়ে এমন একটা হাবভাব করছে যেন গিনির টেনশনে ও রাতে ঘুমই হচ্ছে না। হ্যাঁ, এটাই হচ্ছে। মেঘের থেকে তোকে বেশি বিশ্বাস করে, বেশি ভরসা করে ভুল করিনি তো? কি বলতে চাও তুমি? রূপেদের বাড়িতে পুলিশ এসেছে। হ্যাঁ? কি? পুলিশ? গিনি, তুমি না বাড়ি যাও, তোমার রেস্টের দরকার, প্লিজ। মেঘ, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি ঘরটার বাইরে আসতে পেরেছি, আমি এই বাড়িটার বাইরে বেরিয়ে যেতে পারবো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এগুলো। রূপের ছায়া আমার জীবনে নেই। আমার এখন মুক্তি, আমি এখন স্বাধীন। মেঘ, আমার মাপ চাইবার ভাষা নেই তোমার কাছে। তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো। গিনি, প্লিজ এখন থাক এসব কথা। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম করো। মেঘ, আমরা সবাই কত রকম ভাবে কতবার তোমাকে অপমান করছি, তবুও তুমি এই সমস্ত কিছু না ভেবে আমাদের সবাইকে সত্যিটা বলতে এসেছিলে। আমরা কেউ তোমার কথা তখন শুনিনি মেঘ, কেউ শুনিনি। আমরা সকলেই তোমার অপরাধী। তুমি যা করলে মেঘ, তাতে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ও একদম ঠিক কথা বলেছে মেঘ। আমরা প্রত্যেকে তোমার কাছে সারা জীবন চিরটা কালের জন্য কৃতজ্ঞ থাকবো মেঘ। তুমি আমার মেয়েটাকে প্রাণে বাঁচালে মেঘ। সত্যি কথা বলতে আমরা কেউ ভাবতেই পারিনি, আমাদের কল্পনাতেও আসেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। থ্যাংক ইউ মেঘ। মেঘ, আমাদের গোটা পরিবার ঋণী তোমার কাছে, আর এই ঋণ কোনোদিন মেটার নয়। ডক্টর গাঙ্গুলি, ঋণের কথা আসছে কেন? মেঘ তো আলাদা করে কিছু করেনি, যেটা করা উচিত সেটাই করেছে। আসল ব্যাপারটা কি জানেন? আমাদের জীবন থেকে মনুষ্যত্ব ব্যাপারটা তো মিলিয়ে যাচ্ছে ক্রমশ। তাই কেউ যখন মানুষের মতো কাজ করে আমরা উদ্বেল হয়ে পড়ি। মেঘ আলাদা করে কিছু করেনি, একজন অসহায় মানুষের পাশে ও দাঁড়াতে চেয়েছে। দুঃখের বিষয় কি জানেন? মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়াতে না চেয়ে তাকে এড়িয়ে যাওয়াটাই আমরা বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। যাই হোক, এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। আপনারা মেয়েকে নিয়ে বাড়িতে যান, ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে। বাপি, এসো। হ্যাঁ চলো, বিষ্ণু এসো। মেঘ, বলুন। তুমি ওই বাড়িতে আসবে? আসবে না? না, আমি বাড়ি ফিরবো, আপনারা যান। বাপি, এসো। আসে ত্রিদিবাবু। আমার দিকে তাকাতো।
তাকে একটা সত্যি কথা বল, তুই ওদেরকে রূপের সম্বন্ধে এত ভালো ভালো কথা কেন বলতিস? বল, তুই আমাকে একটাও মিথ্যা কথা আজকে বলবি না। বল বল ময়ূরী, বল। মা, এই বাড়িতে একমাত্র তুমি যে আমাকে সবসময় বিশ্বাস করতে, ভালোবাসতে। এখন তুমিও যদি আমাকে এভাবে সন্দেহ করো। সন্দেহ করতে চাই না তো, সন্দেহ করতে চাই না, কিন্তু যা যা ঘটছে তাতে তোকে সন্দেহ করতে আমি বাধ্য হচ্ছি। তুই জানতিস ময়ূরী যে রূপ একটা লম্পট, বদমাইশ, অসভ্য ছেলে, তো তার সঙ্গে গিনির বিয়ে দেওয়ার জন্য তুই উঠে পড়ে লেগেছিলি কেন? হ্যাঁ ময়ূরী, মেঘ যে তোর আর রূপের ফোনের কথাগুলো আমাদের শুনিয়েছিল সেগুলো সত্যি, তাই না? তুই আমাকে ভুল বুঝিয়েছিলি, তাই না? হ্যাঁ ময়ূরী, চুপ করে থাকিস না। আজকে তুই আমাকে একটাও মিথ্যা কথা বলবি না ময়ূরী, আমার দিব্যি। তুই যদি আমাকে সত্যি কথাগুলো না বলিস তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। বাপি, হ্যাঁ? বলছি এবার সুখেনদাকে ফোন করে বলি গাড়িটা সামনে নিয়ে আসতে। না না, সুখেনকে বলার দরকার নেই, গাড়ি আমি চালিয়ে নিয়ে যাব, এটা তো আমার অনার। মানে তুমি নিজে ড্রাইভ করে এসেছো নাকি? হ্যাঁ, তো তখন কি করব, এমন ভাবে বললো আমাকে, আমি তো দেরি করার সাহস পেলাম না। কিন্তু বাপি, ডক্টর তো তোমাকে রাতে ড্রাইভ করতে বারণ করেছেন। আর জিষ্ণু, তুমি বা বাপিকে এত প্যানিক কেন করিয়ে দিয়েছো? আরে আমি কি প্যানিক করাবো, আমি তো নিজে প্যানিকড হয়ে গেছি। আঙ্কেল, আপনার মেয়ে কিন্তু একদম অরণ্যদেব টাইপের, আমার কোনো কথা শুনলো না, আমাকে ধমকে ধামকে এদিকে কাজগুলো করতে বললো, আর নিজেই বাড়ির ভেতর একা ঢুকে পড়লো। ওগুলোও তো খুব দরকার ছিল, বলো, সমাজ মতো যদি পুলিশ না আসতো তাহলে কি হতো। তবে এর জন্য তোকে একটা ছোট্ট বকুনি আমি দিতে পারি, তুই যেমন আমায় দিচ্ছিস ড্রাইভার না আনার জন্য। চ, পরে কি বাড়িতে কি কথা হবে, চলো। বাপি, হ্যাঁ বলছিলাম দিদি ভাই এসব জানে? আমি যখন বেরিয়েছিলাম তখন তো বাড়ি ছিল না, আমি কোনো রকমে তোর মাকে একটু বলে বেরিয়ে গেছি, হয়তো এসে শুনে থাকবে। তুই এসব করিয়েছিস? বল, তুই করিয়েছিস? হ্যাঁ, করিয়েছি আমি করিয়েছি, বেশ করেছি। আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আমাকে কেন কথা শোনাচ্ছ তুমি এভাবে? অদ্ভুত কথা। মেঘের ভুল। ও তুমি জানো না, আমি তোমাকে বলছি ও এগুলো কেন বলেছে। ও এগুলো বলেছে কারণ রূপের প্রেমে ও পাগল ছিল, বুঝতে পেরেছো? ও রূপের প্রেমে পাগল, ওর সঙ্গে সবকিছু করতে রাজি ছিল, কিছুতেই ওর বাধ্য না। রূপ ভালো ছেলে, তাই জন্য রূপ ওর ফায়দা নেয়নি, সেটা মেঘের কপাল ভালো। কপাল ভালো? রূপ গিনির ওপর টর্চার করছে দরজা বন্ধ করে, পুলিশ ও বাড়িতে গেছে, এরপরও তুই বলবি রূপ ভালো ছেলে? হ্যাঁ বলবো, আমি ভালো ছেলে, অফকোর্স বলবো রূপ ভালো ছেলে, কারণ রূপ সত্যি ভালো ছেলে। পুরো দোষটা মেঘের, সবটা মেঘ করেছে। ওই মেয়েটা তো আমার জীবন নষ্ট করে দিল। এগুলো কেন করছে বলো তো? ও মেঘকে, ও মেঘ পাগল হয়ে গেছে। মেঘ হাতছাড়া করতে চায় না নীলকে, নীলকে নিজের কন্ট্রোলে রাখতে চায় ও। নীলকে আমার কিছুতেই হতে দেবে না, আমাকে ও হারাতে চায়, ও আমার জীবন নষ্ট করে দিতে চায়। কিন্তু এখনো চান্স আছে আমার কাছে। মা, মেঘ এখনো জিতে যায়নি, বুঝেছো তো? মেঘ এভাবে জিততে পারে না, মেঘ প্রত্যেকবার তো এভাবে জিততে পারেই না। আমি হারবো, আমি প্রত্যেকবার হারবো, মেঘ প্রত্যেকবার জিতবে, এটা তো আমি কিছুতেই হতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই ময়ূরী, তোমার ময়ূরী হারবে না, কোনোদিন হারবে না। আঙ্কেল, তাহলে আমি যাই। আরে তুমি আবার কোথায় যাবে? বাড়ি। বাড়ি মানে? পাকামি না করে চুপচাপ গাড়িতে ওঠো, তোমাকে আমরা ড্রপ করে দেবো। হ্যাঁ, না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। কিন্তু তাও আমি আর বাপি অদরকারি কাজটা করব, তোমার কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই, সমস্যা কেন হবে, কিন্তু শোনো, তুমি না আর একটাও কথা বলবে না, চলো। চলো। চলো, বাড়ি চলো।
ওকে নিজের মতো আসতে দাও। ওর এখন নিজের সঙ্গে একটু বোঝাপড়া করার দরকার। চল। মেঘ, চলো বাপি, দাঁড়াবার দরকার নেই। মেঘ 2 মিনিট কথা বলা যাবে? অনেক কথা হয়ে গেছে তোমার সঙ্গে, সব কথা শেষ। নতুন করে আমার আর কোনো কথা নেই নীল। কিন্তু আমার যে সব শেষ হয়নি মেঘ। তাতে তো আমার কিছু করার থাকে না, তাই না? মেঘ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। দেখো, আমাদের কথা বলাটা দরকার। তুমি আমাকে একটু সময় দাও। আমি তো তোমাকে বললাম নীল, আমাদের মধ্যে অনেক কথা হয়ে গেছে, সেই কথার একেবারে পাহাড় জমে গেছে। সেই কথার আমার জীবনে আর কোনো মূল্য নেই। সেই কথাগুলো না মরে গেছে। ওই মৃত কথাগুলো বাতাসে ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে গেছে। তাদের আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নেই। আমি এখন বাড়ি যাবো, আমাকে প্লিজ বাড়ি যেতে দাও। ঠিক আছে, তুমি কথা বলো না, কিন্তু আমাকে আমার কথাগুলো বলতে দাও। নীল, তুমি তো কোনো অন্যায় করোনি। তুমি যেটা বিশ্বাস করেছো সেটাই বলেছো, যেটা বিশ্বাস করোনি সেটা বলোনি। তুমি তোমার বোধ বুদ্ধি শিক্ষা অনুযায়ী যেটা করার সেটা করেছো, আর আমিও আমার বোধ বুদ্ধি শিক্ষা অনুযায়ী চলেছি। নীল, এখন আমার মাপ টাপ চেও না, কিন্তু অনেক হয়ে গেছে এসব। আর তুমি না এক কাজ করো, তুমি বরং বাড়ি গিয়ে গুনতে শুরু করো। সেই বিয়ের পর থেকে আজ অবধি কতবার মাপ চেয়েছো সেটা যদি গুনতে বসো না, তোমার ভুলিয়ে যাবে না। তাই আর একবার মাপ চেয়ে অকারণে প্লিজ কাউন্ট বাড়িও। নীল, আমার মনে হয় এসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তোমার বাড়িতে যাওয়াটা অনেক বেশি দরকার। এখানে তোমার বোন একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, তুমি ওর পাশে থাকো, বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল, তবে ও কথা দিক যে আমার কথাগুলো শুনবে। শেষবারের মতো অন্তত আমাকে আমার কথা বলার সুযোগটা দেওয়া হবে। সেসব নিয়ে পরে আলোচনা হবে, এখন তুমি বাড়ি যাও। এসো মেয়ে, জিষ্ণু এসো। আচ্ছা, ওরা কতটা জানে আমার ইনভলভমেন্ট নিয়ে? রূপ কি ওদের কিছু বলার সময় পেয়েছে আমার আর ওর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে? না না, বুঝতে হবে, ফিগার আউট করতে হবে। এভাবে এখানে লুকিয়ে বসে থাকলে আর এরম বিপদের মধ্যে সবার সামনে গিয়ে না দাঁড়ালে তো সবাই আমাকেই দোষী ভাববে। না, কিছু একটা উপায় বার করতেই হবে। কি করি? আরে আমার কি করার ছিল? হ্যাঁ, আমি তো গিনির বিয়ে ঠিক করিনি, রাইট? গিনি নিজে প্রেম করছিল রূপের সঙ্গে। এক্স্যাক্টলি, আমি বলবো আমি যা জানতাম আমি সেটাই বলেছি। ইনফ্যাক্ট জেঠিমনির মতো একজন এক্সপিরিয়েন্সড মানুষ যদি মানুষ চিনতে ভুল করতে পারে, তাহলে আমি কে? আমারও ভুল হতেই পারে। হ্যাঁ, এটাই বলবো। আর এখানে চুপ করে বসে থাকলে তো হবেই না। ওই আগের বারের মতো আবার ওই বাড়িতে গিয়ে আমাকেই খেলা ঘোরাতে হবে। ওই বাড়িতে আমার পজিশন আরো শক্ত করতে হবে। কিন্তু কি করে? তোমাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। আমি এই বাড়ির বড় বউ বলে তোমরা আমার উপরে ভরসা করেছিলে, আমার উপরে একটা বড় দায়িত্ব দিয়েছিলে। আমি পারিনি সেই দায়িত্ব পালন করতে। আমি পারিনি। আমি হেরে গেছি। আমি খুব খারাপ ভাবে হেরে গেছি। একদম ফেইলড। আই ফেইলড। ভাস্কর, ছোট, তোদের বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি রে। আমি পারিনি। আমার তো খুব গর্ব, না, আমার খুব গর্ব ছিল নিজের প্রতি। বড্ড অহংকার ছিল আমার। আমি ভাবতাম আমি মানুষ চিনতে পারি সব সময়।
আরে আমি চিনতে পারতাম, বিশ্বাস কর। আমার মনে হতো আমি মানুষ চিনতে পারি, কিন্তু কই, এবার তো পারলাম না। আমি একটুও চিনতে পারলাম না রূপকে, একটুও চিনতে পারলাম না। মা, মা, তুমি যে সত্যি আমার শুধুমাত্র বয়সে না, দূরদৃষ্টিতেও যে তুমি সত্যি আমার থেকে অনেক দূরে গিয়েছো, সেটা আমার থেকে ভালো আজ আর কেউ বোঝে না। তোমার বারবার আমাকে সাবধান করা, তোমার আপত্তি, তোমার রাগ, কোনো কিছুকে তো আমি মূল্য দিইনি। আমি সবসময় ভেবেছি যে তুমি যেটা বলছো সেটা ভুল, আর আমি যেটা বলছি সেটা ঠিক। আমি ভুল ছিলাম মা, আমি ভুল। আমি আদ্যান্ত একটা ভুল মানুষ ছিলাম। আমি যাব নীল, আমি তোমাদের বাড়িতে যাব। এত ইজিলি আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নীল, তুমি আমার। আর আমার কাছে ওই সাংঘাতিক অস্ত্রটা তো আছে, তুমি তো সেটা জানো। তুমি আমাকে জড়িয়ে ধরে নিজের বিছানায় শুয়ে আই লাভ ইউ বলছো, সেই অস্ত্রটাই আমি। না থাক, সেই শেষ অস্ত্রটা তোলা থাক। আমাকে এবার অন্যভাবে জিততে হবে।